সালামু আলাইকুম শিক্ষার্থীরা, বাংলা ক্লাসে সকলকে উষ্ণ অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছে। আজ তোমাদের প্রবন্ধ পাঠ নিয়ে আলোচনা করব। প্রবন্ধ পাঠ 1, বই কেনা প্রবন্ধ, লেখক সৈয়দ মুজতবা আলী। লেখক পরিচিতি: লেখক সৈয়দ মুজতবা আলী 13 সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দে আসামের কাছাড় জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। এই মনীষীর মৃত্যু 11 ফেব্রুয়ারি 1974 খ্রিস্টাব্দে ঢাকায় ইন্তেকাল করেন। সাহিত্যকর্ম: তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি একাধারে কাহিনী কাব্য, ভ্রমণ কাহিনী, উপন্যাস ইত্যাদি তিনি রচনা করেছেন। তার ভ্রমণ কাহিনীর মধ্যে দেখি দেশে বিদেশে, চাচা কাহিনী, জলে ডাঙায়। তার কিছু উপন্যাস লিখেছিলেন। উপন্যাসগুলোর নাম হচ্ছে ময়ূরকণ্ঠী, শবনম, ধূপছায়া, অবিশ্বাস, পঞ্চতন্ত্র। এ ছিল তার সাহিত্যকর্মে কিছু বৈশিষ্ট্য। এবার আমরা এই প্রবন্ধের ভাবার্থ নিয়ে আলোচনা করব। তা বই কেনা প্রবন্ধের সারসংক্ষেপ: সৈয়দ মুজতবা আলী জ্ঞানে সুবিশাল রাজ্যে বিচরণ করেছেন। সাধারণ বাঙালিকে বই পড়া ও তার জন্য বই কেনা প্রবৃত্তি করানোই এই প্রবন্ধকারের মূল উদ্দেশ্য। কিন্তু মূল বিষয়ে যাবার আগে তিনি স্বভাবজাতভাবে হালকা একটি প্রসঙ্গ নিয়ে সরলভাবে প্রবন্ধটি শুরু করেছেন। তাই মাছি মারা কেরানির সূত্রে তিনি মাছি ধরার আপাত কঠিন কাজটির কথা বলেছেন। মশার মতো মাছি সহজে মারা যায় না, কারণ তাদের সম্বল কেবল দুটো চোখ নয়, তাদের সমস্ত মাথা জুড়েই নাকি অজস্র চোখ আছে। তাই ধরার তার আগেই মাছি ঠিক উড়ে যায়। মাছিকে এই চোখ সমৃদ্ধতা নিয়ে আনাতেলে ফ্রান্স নামে বিখ্যাত পণ্ডিত আক্ষেপ বলেছিলেন, তিনি যদি তার মাথার চতুর্দিকে চোখ থাকত, তবে তিনি এই সুন্দর ধরনের অপূর্ব সৌন্দর্যকে আরো বেশি করে একসঙ্গে দেখতে পেতেন। তবে ফ্রান্স এই ভেবে সান্ত্বনা পেয়েছিলেন যে মানুষের চক্ষু ইন্দ্রিয় দুটি থাকলে কি হবে, সে মনের চোখের সংখ্যা সর্বদা বাড়াতে পারে। আর এটা করা সম্ভব জ্ঞানের পিপাসা বাড়িয়ে। চোখ বাড়াবার পন্থ স্বরূপ তাই আলী সাহেব বই পড়া ও বই কেনার কথা বলেছেন। কিন্তু দুঃখের সঙ্গে তিনি লক্ষ্য করেছেন, পৃথিবীর আর সব সভ্য জাতি যেখানে বহু পাঠের মাধ্যমে কেবলই মনের চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, সেখানে বাঙালি হয়ে উঠেছে
আরব্য উপন্যাসের এক চোখা দৈত্যের মতো, অথচ মনের ভিতর আরেকটি ভুবন সৃষ্টি করে নিতে পারলে জাগতিক অনেক যন্ত্রণা এড়ানো যেত। এই ব্যাপারে লেখক বার্ট্রান্ড রাসেলের সঙ্গে একমত। এই মনোভুবন নির্মাণ করার একটাই উপায় বিভিন্ন বই পড়া বা দেশ ভ্রমণ করা। যেহেতু দেশ ভ্রমণ করা আর্থিক ও শারীরিক কারণে অনেকের পক্ষে সম্ভব হয় না, তাই বোধ হয় উমর খৈয়াম তার বেহেশতের সরঞ্জামের তালিকায় সর্বাগ্রে রেখেছিলেন তার প্রিয় বইগুলি। বিভিন্ন ধর্ম ও কলমের শক্তির কথা যুগে যুগে স্বীকার করে এসেছে। সুতরাং বই না পড়লে মানুষ সর্বার্থেই ভ্রষ্ট হবে। কিন্তু সাধারণ বাঙালি বই পড়া এবং তার জন্য বই কেনার প্রবৃত্ত কখনোই স্বীকার করে নেয় না বা করে না। এই প্রবন্ধকের সেটাই মূল লক্ষ্য। কিন্তু মূল বিষয়ে আমরা একাতে বলতে বই পড়ার এখানে একটি প্রয়োজনীয়তার কথাই এই প্রবন্ধে লেখক তুলে ধরেছেন। সাধারণ বাঙালি ক্রমে ভ্রষ্ট হচ্ছে, কারণ জীবনে সব দিকে সে টাকা খরচ করতে পারলেও বই কেনার ব্যাপারে সে নিদারুণ কৃপণ। পাঠক এ ব্যাপারে প্রকাশককে দায়ী করেন, আর প্রকাশকেরা আরো সস্তা দামে বই প্রকাশ করেন না। উল্টো দিকে প্রকাশকের বক্তব্য, যথেষ্ট পরিমাণে বই বিক্রি না হলে বইয়ের দাম কমানো যায় না। ফলে এক অচ্ছেদ্য চক্রে পড়ে বাঙালির বই কেনা বা বই পড়া আর হয়ে ওঠে না। এই চক্র ছিন্ন করতে হবে পাঠককে, কারণ প্রকাশক দিলে হওয়ার ভয়ে ঝুঁকি নেবেন না। কিন্তু কেউ কখনো দেউলি হয়নি বলেছেন মুস্তাফা আলী সাহেব। বরং প্রতি মাসের বাজেটে বাঙালি বই কেনার খাতে কিছু টাকা যদি বরাদ্দ করে, তবু বই বেশি বিক্রি হওয়ার সুবাদে একদিকে যেমন বইয়ের দাম কমবে, তেমনি অন্যদিকে বাঙালি মনোরাজ্যে আরো সমৃদ্ধ হবে। লেখক তাই বাঙালি পাঠককে বইয়ের নেশায় চুর হতে বলেছেন। নিজের বইয়ের প্রসঙ্গে এবং অপরের গ্রন্থাগারের প্রসঙ্গে লেখক ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে একটি নিপুণ চিত্র তুলে ধরেছেন এই প্রবন্ধে। তিনি লিখেছেন, আমি একখানা বই প্রডিউস করেছি, কেউ কেনে না বলে আমি কনসুমার, অর্থাৎ নিজেকেই মাঝে মাঝে কিনি। আবার মার্ক টোয়েন এবং অধিকাংশ লোকের ব্যক্তিগত গ্রন্থাগার সম্পর্কে তার অভিমত, এরা কিছু বই কেনে আর কিছু বই অপরের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে ধার করেন, কিন্তু ফেরত দেন না। এভাবেই তাদের লাইব্রেরিতে বই স্তূপীকৃত হয়। লেখকের মতে ধনীর ধনার্জনের চেয়ে জ্ঞানীর জ্ঞানার্জন অনেক কঠিন কাজ। তাই লেখক ধনীর চেয়ে জ্ঞানীকেই বেশি উচ্চাসন দিয়েছেন, কারণ ধনীর মেহনতের ফল টাকা, যা ধনী অপেক্ষা কোনো জ্ঞানী অনেক ভালো পথে ও উত্তম পদ্ধতিতে খরচ করতে পারেন। কিন্তু জ্ঞানীর জ্ঞান চর্চার ফল পুস্তক, যা ধনীর কোনো কাজে লাগে না। তাই জ্ঞানার্জনের জন্য মানুষ অকাতরে ধন ব্যয় করতে পারে। আবার উল্টো রকমের মানুষের সংখ্যাও নিহাত কম নয়।
যারা ঘর সাজাবার জন্য বই কিনেন, বইয়ের প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স, এই মন্তব্য করেছে লেখক। মানুষকে সম্মান জানাতে বা অপমান করতে ফরাসিরা বইয়ে সাহায্য নিয়ে থাকেন। এই প্রসঙ্গে লেখক আদ্রিদিতের সম্পর্কে একটি মজাদার তথ্য সরবরাহ করেছেন। রাশিয়া থেকে ফিরে জিদ যখন রুশদের বিরুদ্ধে লিখেছিলেন, তখন প্যারিসের স্ট্যালিনীয়রা জিদকে নানাভাবে বিপর্যস্ত করেছিলেন। অথচ তখন জিদের লেখক বন্ধুরা জিদের পক্ষ নিয়ে কিছুই বলেননি বা লেখেননি। এতে ক্ষুব্ধ হয়ে জিদ এদের শিক্ষা দিতে এদের স্বাক্ষর সহ যেসব বই জিদকে তারা উপহার দিয়েছিলেন, কেবল সেগুলোকে কাগজে বিজ্ঞাপন দিয়ে নিলামে চড়িয়েছিলেন। অপমানিত লেখকরা দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে নিজেদের লোক পাঠিয়ে ওইসব বই কিনে নিয়েছিলেন, যাতে ব্যাপারটি কম জানাজানি হয়। এভাবেই ফরাসিরা বই দিয়ে মানুষকে অপদস্থ করতেন, যেটা বাঙালির ক্ষেত্রে একটি বিরল ঘটনা হবে। বই কেনা ও বই পড়ার ব্যাপারে বাঙালিকে চেতনা সমৃদ্ধ করে তুলতে আপ্রাণ প্রয়াস চালিয়েছেন এই রম্য রচনাকার। তিনি ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে, বিভিন্ন হাস্যরসাত্মক কথার মাধ্যমে বাঙালিকে বই কেনার ব্যাপারে বাঙালির এই অনীহা লক্ষ্য করে তিনি ব্যথিত হয়েছেন। অথচ বাঙালির যে ক্রয় ক্ষমতা নেই তা কিন্তু নয়, বা এটা লেখক বিশ্বাস করেন না যে বাঙালির কাছে টাকা নেই, হয়তো সে কেন বই কিনবে। বাঙালির টাকা আছে ঠিকই, কারণ ফুটবল বা সিনেমার টিকিট কিনতে তিনি বাঙালিকে কার্পণ্য করতে দেখেননি। পূজা বা নববর্ষে বাঙালি নতুন জামা কাপড় কেনায় বেশ দরাজ, কিন্তু বই মেলায় গিয়ে আজও অনেকে একটা বই না কিনে খাবারের স্টলে কিউ দেন। বাঙালির এই বই অপ্রীতির কারণ অনুসন্ধান করতে গিয়ে লেখক আরব্যোন্যাসের একটি গল্পের কথা মজার ছলে লিখেছেন। কোনো এক হেকিমের একটি প্রিয় বই রাজা হস্তগত করেছিলেন হেকিমকে খুন করে। রাজা বাহ্য জ্ঞান শূন্য হয়ে বইটি যখন পড়ছিলেন, তখন বইটির জুড়ে যাওয়া পাতাগুলো উল্টাতে গিয়ে তাকে বারবার আঙুলের থুতু নিয়ে জোড়া পাতা ছাড়তে হয়েছিল। প্রতিশোধ প্রবণ হেকিমের বইটি জুড়ে যাওয়া পাতায় পাতায় মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ, যা রাজার অজান্তে তার মুখে যাচ্ছিল। প্রতিহিংসার এমন অভিনব পন্থাটির কথাও হেকিম বইটির শেষ পাতায় জানিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই নিদারুণ তত্ত্বটি জানার সঙ্গে রাজার ওই বিষের প্রভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। কৌতুকপ্রবণ এই মোস্তফা আলী সাহেবের অনুমান, এই গল্পটি জেনে গিয়ে হয়তো বাঙালি আর বই কেনে না বা বই পড়া ছেড়ে দিয়েছে। বই পড়ে অকালে জমালে ভীরু বাঙালি স্বভাবতে রাজি নয়। অন্তিম বাক্যের এই শ্লেষ আজও যদি বাঙালিকে বইমুখী করতে না পারে, তবে বাঙালি সত্যিই বড় দুর্দিন। এখানেই সৈয়দ মুজতবা আলী বাংলা রম্য রচনার এক উল্লেখযোগ্য লেখক। তার রচনা হাসির উপাদানের পাশাপাশি ভ্রমণ কাহিনী, রোমান্টিক মনস্তাত্ত্বিক কাহিনী, গোয়েন্দাগিরি ছাড়াও ভাষা, ধর্ম, শিক্ষা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ লেখা লিখেছেন। তো এই বই কেনার প্রবন্ধ, এটি ছিল আজকের এই ভাবার্থ আলোচনা।
অর্থাৎ বই কেনার প্রতি তিনি সর্বাংশে জোর দিয়েছিলেন। এখন বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি, এটি ব্যাখ্যা করতে হবে। বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি। আলোচ্য অংশটুকু সৈয়দ মুস্তফা আলী বই কেনা প্রবন্ধের অন্তর্ভুক্ত। প্রসঙ্গ, এখানে লেখক যুক্তির মাধ্যমে বই কেনার প্রতি বাঙালির আগ্রহ সৃষ্টির প্রয়াস পেয়েছেন। এটিকে যদি বিশ্লেষণ করি, যে বই অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার, জ্ঞান অর্জনে বইয়ের কোনো বিকল্প নেই, অথচ বই কেনার প্রতি বাঙালির প্রচণ্ড অনীহা। এ প্রসঙ্গে তার বক্তব্য, বইয়ের দাম বেশি, তারা সিনেমা বা খেলা দেখার জন্য প্রচুর পয়সা খরচ করে, কিন্তু বই কেনার ব্যাপারে হিসেবি হয়ে ওঠে। যে কেউ বই পড়ে জ্ঞানার্জনের মাধ্যমে সমৃদ্ধ ও সফল জীবনের অধিকারী হতে পারে। বই মনের চোখ বাড়ায়, যা দিয়ে পৃথিবীর সৌন্দর্য ও শোভাকে অনুভব করা যায়। বই হৃদয়ে অনিন্দ সুন্দর ভুবন সৃষ্টি করে। দুঃখের সময় সেই ভুবনই মানুষের বিচরণ ক্ষেত্র হয়ে ওঠে। যে কেউ বই পড়ে জ্ঞানার্জনের মাধ্যমে সমৃদ্ধ ও সফল জীবনের অধিকারী হতে পারে। বই মনের চোখ বাড়ায়, যা দিয়ে পৃথিবীর সৌন্দর্য শোভাকে অনুভব করা যায়। বই হৃদয়ে অনিন্দ সুন্দর ভুবন সৃষ্টি করে। দুঃখের সময় সেই ভুবনই মানুষের বিচরণ ক্ষেত্র হয়ে ওঠে। বই কিনে কেউ দেউলিয়া হয়েছে এমন কোনো নজির খুঁজে পাওয়া যায় না। তাই বই কেনার বাজেট 2 গুণ 3 গুণ বাড়িয়ে দিলেও ক্ষতি নেই, বরং যে যত বই কিনবে এবং পড়বে তার জীবন ততই জ্ঞানের আলোয় সমৃদ্ধ হবে। অর্থাৎ বইয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে এই বই কিনে যে কেউ কখনো দেউলিয়া হয় না, সেই ব্যাখ্যাটাই এই আলোচ্য অংশের মধ্যে করা হয়েছে। তো আশা করি শিক্ষার্থীরা, আমরা এর সম্পর্কে একটি বই কেনার প্রবন্ধটি আমাদের পড়তে হবে এবং এই সম্পর্কে আমরা একটি সম্যক ধারণা লাভ করতে পারব। তো আজকে এ পর্যন্তই ছিল। আমরা আগামী 27 তারিখ থেকে আমাদের কলেজে মিড টার্ম পরীক্ষা হবে, পর্ব মধ্য পরীক্ষা। এই সময়ে অনলাইন ক্লাস থেকে করা সম্ভব হবে না, তা আমরা পরীক্ষার পরে আবার চলে আসব। তো পরীক্ষার বাংলা অংশের জন্য তোমাদের যে অধ্যায়গুলো থেকে মিড টার্মের প্রশ্ন আসবে, সে অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায় ভাষার অংশ থেকে, তারপরে কবিতার অংশ থেকে বঙ্গভাষা কবিতা থেকে, সোনারতরী কবিতা থেকে, তারপরে প্রবন্ধ অর্ধাঙ্গী প্রবন্ধ থেকে, একাঙ্কিকা নাটক মানুষ, উপন্যাস লাল সালু, ছোট গল্প হৈমন্তী, এই বিষয়গুলো থেকে প্রশ্ন হবে। আমি আবার বলছি, মনোযোগ সহকারে শুনে নাও। প্রথম অধ্যায় ভাষা, বাংলা ভাষার চ্যাপ্টার থেকে, কবিতায় বঙ্গভাষা, সোনারতরী, প্রবন্ধ অর্ধাঙ্গী, নাটক অর্থাৎ একাঙ্কিকা নাটক মানুষ, উপন্যাস লাল সালু, ছোট গল্প
হৈমন্তী, এই বিষয়গুলি থেকে মধ্যপূর্ব পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে এবং এগুলো থেকে প্রশ্ন থাকবে। আমরা জানি যে পর্ব মধ্য পরীক্ষায় ফাইনাল বোর্ড পরীক্ষার হাফ অংশ অর্থাৎ 50-50 অর্ধেক অংশের প্রশ্ন হবে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, তিনটি বিভাগ থাকবে। ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং গ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে। প্রত্যেকটা বিভাগের সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হবে, কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না। ক বিভাগে 4টি প্রশ্ন থাকবে, তার মান থাকবে 3 করে, অর্থাৎ 3, 4, 12 নম্বরের। খ বিভাগে থাকবে 4টি প্রশ্ন, প্রতিটির মান হচ্ছে 4, 4, 4, 16, অর্থাৎ 16 নম্বরের। এবং গ বিভাগ থেকে 2টি প্রশ্ন থাকবে, যার মান হচ্ছে 8.5, অর্থাৎ 17 মার্কের। এই 12, 16 এবং 17 মিলে এই 45 মার্কের বাংলা এই পর্ব মধ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি আশা করি যে আলোচনাগুলো হয়েছে এগুলির ভিতর থেকে প্রশ্নগুলো থেকে যাবে। আমরা যদি আবার নতুন বইগুলি একটু যাচাই করি, তাহলে আমরা প্রশ্নগুলো আনসার করতে সক্ষম হব। তোমাদের সফলতায় আমার কাম্য। আশা করি আবার আমাদের মধ্যপূর্ব পরীক্ষার পরে আবার আমরা ক্লাসে ফিরে আসবো। তো সকলকে আজকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করে আজকে এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকি।